সালাম আলাইকুম, স্বাগত জানাই। আমি মোয়াজ্জেমউদ্দিন সেন্টু। আমার এই ভিডিওতে ট্রাম্প খামেনি, ইরানের নতুন সুপ্রিম লিডার, নবী ঈসা আলাইহিসসালামের আগমন, মোদিজির করোনা ভাইরাসের প্রলয়কাণ্ড। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা বলার আগে বুঝতেই তো পারতেছেন সারা পৃথিবীর এখন অবস্থা। আসলে মানুষ থালা, বাসন, বোতল, বদনি, সিপি, শিশি যা আছে সব নিয়ে পেট্রোল পাম্পে দৌড়াচ্ছে। কেরোসিন, পেট্রোল যা পায়। গ্যাস তো আর আসলে থালা বাসনে করে নেওয়া যায় না, সো ওটার জন্য হয়তো দৌড়াচ্ছে না। গাড়িতে যতটুকু যার সিলিন্ডার গ্যাসটা সে তো কেউ কিনে রাখতে পারে গোডাউনে মোডাউনে। এটা তো সবসময় হয় আর কি। আর বাংলাদেশের মতন দেশে যতই, এটাই হলো সবচেয়ে একটা বড় মিথ্যাচার। যতই অভাব থাক, একদিকে মানুষে পাচ্ছে না, আমি দেখতেছি পেট্রোল পাম্পে বিশাল বড় লাইন। আর একদিকে সরকার বাহাদুর বলতেছে তেলের কোনো অভাব নাই, তেলের কোনো অভাব নাই। বাট বাস্তবতা তো এটাই। আজকে দেখলাম যে বাংলাদেশের জাহাজ চলতে দিবে, যাই হোক কতটা দিবে, কতটা নিরাপদ, কি হবে না না হবে। সোজা কথা, একটু তেল হলেই তো এখানে মানুষ, সারা পৃথিবীর মানুষ তেলকে তাল বানায়। এটা আমেরিকা থেকে সারা গ্লোবালি এখন এই তেলের ক্রাইসিস। তেল, গ্যাস নেই। আমাদের তো গ্যাসেরও দেখা দেবে, ইউরোপে ভয়ঙ্কর অবস্থা গ্যাসের। যাই হোক, সে বিষয়ে কথা পরে বলি। তার আগে দেখেন, ট্রাম্প মানে মানুষ মারতেছে পাখির মতো, অত্যন্ত নির্দয়ভাবে। আর এই ভদ্রলোক, তার সাজ পোশাক, তার গেস্টার পোশাক, তার ভাবভঙ্গি, তার বাচনভঙ্গি, তার শব্দচয়ন, তাকে নাকি ইরানিরা এখন নতুন লিডার বানাতে চাচ্ছে। এই জন্য বলছি ট্রাম্প খামেনি ইরানের নতুন লিডার। আর ওনার যে যুদ্ধমন্ত্রী মানে প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ, পেন্টাগন হলো ওনাদের সামরিক বাহিনীর হেডকোয়ার্টার। আমেরিকায় আমাদের যেমন ঢাকা ক্যান্টনমেন্ট হেডকোয়ার্টার, ওখানে একটা হেডকোয়ার্টারের বিল্ডিং আছে, সেনা ভবন যাই হোক আছে আর কি। সো ওই ঢাকা সিএমএস এর ওখানে। সো ওনাদের যে পেন্টাগন, এটা সারা পৃথিবীর এখান থেকে নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী। তো সেখানে উনি এখন প্রার্থনা করতেছে কিং যিশুর কাছে, লর্ড যিশুর কাছে। দুঃখজনক বিষয় হলো, এখানে যদি কথা বলা উচিত না। ওনারা যতটা না যিশু খ্রিস্টকে সম্মান করে, আমরা মুসলমানরা তার সাথে হাজার গুণ বেশি সম্মান করে। উনি একজন সম্মানিত নবী, একজন সম্মানিত মায়ের পেটে আল্লাহর তরফ থেকে, আল্লাহর হুকুমে উনি অবিবাহিত অবস্থায় ভার্জিন, উনি ওনার এই এই ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল। তো ওনারা তো ওনাকেই গড বানান। তো সাধারণ বিষয় যে একজন গড বা ঈশ্বর, এই মহাবিশ্বের স্রষ্টা কি কারো কোনো মানুষের পেটে পৃথিবীতে জন্মাতে পারে? ওই যে রাম আর কোথাও জন্মবার জায়গা পেল না, উনি ওই যে ভারতের ওখানে আমাদের যেখানে মসজিদ ছিল, বাবরি মসজিদ, ওইখানেই নাকি উনি জন্মাইছে। ওখানে মাটির নিচে নাকি ওনার কি পাওয়া গেছে। পাক, অসুবিধা নাই কিছু, যাই হোক ভাঙছে, ওনার মসজিদ ভাঙছে। আবার এই যে ওনারা যীশু খ্রিস্টেরকে কত কিছু যে বলে। আসলে তো ওরা যদি কোরআন, অনেককে তো ইসলাম গ্রহণ করতেছে ইদানিং, অনেকে ইসলামের ভুল ধরতে এসে, কোরআনের ভুল ধরতে এসে ইসলাম গ্রহণ করে আর কি, যেটা অহরহ দেখি আর কি। সো যেটা কথা হলো, আল্লাহ তাআলা কোরআনে বলছে যে তোমরা আসলে যখন বিপদে পড়ো তখন আমাকে ডাকো, তখন আবার যখন কিনারে উঠে যাও তখন আবার ভুলে যাও। এটাই বাস্তবতা। আমরাও অনেক সময় করি, বিপদে পড়লে তখন আল্লাহর কাছে, আল্লাহর দরবারে হাত পাতে। এরা এখন পেন্টাগনের মতন জায়গায়, সামরিক হেডকোয়ার্টারের মতন জায়গায়, সেখানে তারা প্রার্থনা করতেছে। আর এই মোদিজি বলতেছে করোনা ভাইরাসের যে একটা ভয়ানক বিপর্যয় নেমে এসেছিল, এই তেলের, এই ইরান যুদ্ধের, ইরান আমেরিকা যুদ্ধের ফলাফল আরো সুদূর প্রসারী, আরো ভয়ঙ্কর, আরো বিপজ্জনক হতে পারে। সুতরাং তোমাদের সবাইকে আসলে রেডি থাকতে হবে। আর আমি বলছি তো, থালা বাসন, ঘটি বাটি, বোতল নিয়ে সব মানুষ দৌড়াচ্ছে। যে মনে করেন একজন মোটরসাইকেল চালায়, যারা ঢাকা শহরে যারা ইনকাম করে, তাদের তো এই পেট্রোল ছাড়া চলবে না এক মুহূর্ত। সো এই বেচারা পরিবারেই চলে, সংসারেই চলে এই মোটরসাইকেলে। কিভাবে চলবে তার সংসার?
এখন এটা তো হঠাৎ করে, যদি এরকম 6 মাস আগে ওয়ার্নিং দিত, মানুষ একটা বিকল্প পেশা খুঁজে নিত। তারপরে জিনিসপত্রের দাম বাড়বে, জানেন রংপুর থেকে বা বরিশাল থেকে বা যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় খাবার দাবার, সবজি মবজি মালামাল যে আনা নেওয়া করবে, তো সেখানে তো সবারই এই ডিজেল বা গ্যাস বা এই পেট্রোল লাগবে, সেটা উড়োজাহাজ হোক, শিপ হোক, যাই হোক না কেন। সো কি হবে, ওরা জ্বালাইতেছে মিসাইল মেরে মিডল ইস্টকে, ইরানকে, ইসরায়েলকে, ইরানের আশেপাশের গালফের স্টেটগুলোকে, কিন্তু কয়দিন পর আর যদি 1 মাস 1.5 মাস চলে, 2 মাস চলে, আমি তো বলছি অ্যাটলিস্ট 50 মাস চলুক। আমি কখনোই স্টক করি না, আমি স্টকের ঘোর বিপরীতে। আমার মাঝে মাঝে বলে, তা আমি বলছি যদি 18 কোটি বা 200 কোটি 800 কোটি মানুষ খেয়ে পরে বাঁচতে পারে, তাহলে আমরাও হয়তো বাঁচবো। আমি তো স্বাধীনতা যুদ্ধের সময় বলছি তো কিভাবে ফেস করছি, কিভাবে ইন্ডিয়ায় গেছি, খেয়ে থেকেছি না খেয়ে থেকেছি। সো ওই বিপর্যয়টা তো মনে আসে। সো আমি কোনো সময় স্টকের পক্ষপাতী না, কারণ আমার চেতে কত আল্লাহ তাআলা তো অনেক ভালো রাখছে। সো আমার চেতে কত মানুষ আমি দেখি, তো আমি এগুলো লক্ষ্য করি, মানুষ 1 কেজি চাল কিনে নেয়, আধা কেজি চাল কিনে নেয়, 2টা পেঁয়াজ কিনে, এতটুকু তেল নেয় পলিথিনে করে। তো আমরা তো সে তুলনায় আলহামদুলিল্লাহ কোটি কোটি গুণে ভালো আছি। তো আমি কখনোই এটা এনকারেজ করি না এবং কখনোই এটা স্টক করি না। আমি এটার ঘোর বিরোধী। ঘর থেকে বলে মাঝে মাঝে, না সরি, যদি মানুষ কিনে খেতে পারে তাহলে আমিও কিনে খেতে পারবো, আর যদি না খেয়ে থাকি সবার সাথে না খেয়ে থাকবো, কোনো সমস্যা নাই। আই ডোন্ট এনকারেজ দিস থিং। বাট মানুষ তো সারা পৃথিবীতে কি করবে, যাদের রুজি রোজগারের উপর আঘাত হবে, তখন তো তারা ভাঙচুর করবে, রাস্তা নেবে, সরকারের বিরুদ্ধে মিছিল করবে, আগুন জ্বালাবে, সারা পৃথিবীতে আগুন চলবে। মনে রাখলাম, যদি আর 1-2 মাস চলে, 1 মাস তো প্রায় পড়ছে, আমি তো বলছি 50 মাস চলুক, 50 বছর না চলে, 50 মাস চলুক। সো মোদিজি দেখেন না, খুব আর হাত চাপকায় না, এখন বাইরে না, টেবিল বাইরে না, কেউ দেখেন আর না, ও সবারই একটু মলিন মলিন ভাব, মুখ দেখছেন না, হম্বিতম্বি করতেছে না সারা পৃথিবীর। শুধু ওই পাগলা আমেরিকায়, ওদের তো কিছুর অভাব নাই। সো উনি একটু হম্বিতম্বি করতেছেন। এবার দেখেন ওনার ইয়েগুলো, ওই ভিডিওগুলো, তারপর আবার আমি কথা বলবো। ওকে, I want to express my gratitude to the tremendous, never seen anything like we're doing in the Middle East with Iran. And they are negotiating, by the way, and they want to make a deal so badly, but they're afraid to say it because they figure they'll be killed by their own people. They're also afraid they'll be killed by us. There's never been a head of a country that wanted that job less than being the head of Iran. I don't want it. We listen to some of the things they say. We hear them very clearly. They say, I don't want it. We'd like to make you the next supreme leader. No, thank you. I don't want it. But I want to express my gratitude to the tremendous, never seen anything like we're doing. Bow your head in prayer with me. King Jesus, we come humbly before you, seeking your face, seeking your grace, in humble obedience to your law and to your word. We come as sinners saved only by that grace, seeking your providence in our lives and in our nation. Lord God, we ask for the wisdom to see what is right, and in each and every day and each and every circumstance, the courage to do what is right, in obedience to your will. It is in the name of our Lord and Savior, Jesus Christ, that we pray. And all God's people said. इस युद्ध के कारण दुनिया में जो कठिन हालात बने हैं, उनका प्रभाव लंबे समय तक बने रहने की आशंका है। इसलिए हमें तैयार रहना होगा, हमें एकजुट रहना होगा। हम कोरोना के समय भी एकजुटता से ऐसी चुनौतियों का सामना कर चुके हैं। अब हमें फिर से उसी तरह तैयार रहने की आवश्यकता है। इस समय पश्चिमी एशिया की हालत चिंताजनक है। बीते 2-3 हफ्तों में
जयशंकर जी ने और हरदीप पुरी जी ने इस विषय पर सदन को जरूरी जानकारी दी है। अब इस संकट को 3 सप्ताह से ज्यादा हो रहा है। इसका पूरे विश्व की अर्थव्यवस्था पर, लोगों के जीवन पर बहुत ही विपरीत असर हो रहा है। এই মুহূর্তের অবস্থা আজকে শুক্রবার, আজকে রাতে বোধহয় ডেডলাইন দিয়েছেন মিস্টার ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। ইউরোপ থেকে যাকে যাকে ফাইটার মিডল ইস্টে আসতেছে, নিজেরটা তো সব নিয়েই আসছে, তো স্পার ওস্পার করে ফেলবে। যাই হোক, এমনকি এই যে দেখেন আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি হলো ওই যে লকহিড মার্টিন কোম্পানি। এদের বছরে উৎপাদন আছে 70-80 বিলিয়ন ডলারের। আর এই যে একটা প্যাট্রিয়ট মিসাইল, এটার লঞ্চিং প্যাডের দাম 10-15 মিলিয়ন ডলার, একটা প্যাট্রিয়ট মিসাইলের দাম 4-5 মিলিয়ন ডলার। আর ইরান তো কামিকাজি ড্রোন, ওদের তো ওই মিসাইলের কিরকম দাম আমি জানি না। ড্রোন তো একটার দাম 26-27-28 হাজার ডলার। সো একটা কামিকাজি 28,000-25,000 ডলার নামাইতে খরচ করে 4-5-6 মিলিয়ন ডলার। যাই হোক, আর আমি বলতেছি দেখেন, যদি আমি তো বলছি যে ইরান অলরেডি যুদ্ধে জিতে গেছে, মরালি আর কি, নৈতিক দিক থেকে ইরানের বিজয় হয়ে গেছে। সারা পৃথিবীর বিরুদ্ধে টিকে থাকা 1 মাস টিকে থাকা মানে বিজয়। যাই হোক, সো আমি এযাবৎ যা দেখলাম আর কি, ওদের বক্তব্য ইরানি লোকদের বলছে যে না, আমরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে যাব, কোনো শর্ত টর্ত মানে না, এগুলো আমাদের শর্তে এখন চলতে হবে। এবং সেটা আমি সাপোর্ট করি যে ওদের শর্তে এখন চলতে হবে। এখন বাঁচা মরার প্রশ্ন। ওই মিডল ইস্টের এই ধামাগুলো, এগুলার হচ্ছে একটা কোনো বিদেশি থাকবে না, এখানে কোনো গাড়ি থাকবে না, আমাদের সমস্যা আমরাই সমাধান করব, এবং সেটাই হওয়া উচিত ছিল আগাগোড়াই, আমার বিশ্বাস আর কি। যাই হোক, সো ইরানের যেটা বলতেছিলাম, ইরানের প্রতিটা মানুষই একটা মিসাইল। যখন আত্মরক্ষার দেশে, ইরান কি তাদের ভূমি কাউকে ছেড়ে দেবে? ইরান তো একেবারে ওরকম, তো ইরানে তো যে বিদেশ থেকে গিয়া দখল করে নাই কেউ, ওরা ওখানেই ছিল, ওখানে আছে, ওখানেই থাকবে। ওদের 10,000 বছরের পুরনো ইতিহাস, আমি বহুবার বলছি কথাটা, যদি বিশ্বাস না হয় ঘেঁটে দেখবেন। সো এই জাতিটা না, ওরা তো কারো ক্ষতি করতে চায় না, ওরা তো কারো দেশ আক্রমণ করতে চায় না। আর পরমাণু বোমা যে বড় ওরা বানাবে না কেন? খালি মিথ্যাচার, একমুখী কথা। খালি ইসরায়েলের আর আমেরিকার মানে আত্মরক্ষার অধিকার আছে, আর পৃথিবীতে কারো নাই, আর কেউ মানুষ না, ভাবখানা এরকম আর কি। এটাই হলো সবচেয়ে বড় অন্যায়, জুলুম। আর এই জুলুমের টিকে থাকতে পারে না। ওই ফেরাও নমরুদ নিজেরাই খোদা দাবি করছে, কিচ্ছু মানে না, বলছে আমি তো মানুষ বাঁচাই, আমি তো মারাই। ওই জেলখানা থেকে আইনা একটার মারা ফেলে কয়েদি, একটাকে আর একটাকে ছেড়ে দিল। এই হলো আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য টাওয়ার বানাইছে। শেষ পর্যন্ত কি হয়েছে? ওই যে ভাষায় কথাবার্তা বলে বা যেভাবে ওর আচরণ, যে সকালে একটা, বিকালে একটা, দুপুরে একটা, এটা কোনো বিশ্ব নেতার পক্ষে কি মানায়? বর্তমান পৃথিবীতে 4 জন বিশ্ব নেতা আছে বলতে গেলে। আমি মুসলমানদের তো কেউ নাই, এটা তো সব হিজরা। আমি তো বলছি, আমি নিজেও তো একজন মুসলমান, মাথায় একটা টুপি আছে। যাই হোক, তো আমি হলো ওই রকম তো আর নেতা অবস্থার কেউ না, আমি তো একজন সাধারণ মানুষ। আমি বরং নিন্দা জানাই এটাকে, এটার জন্য। তো 4 জন নেতা আছে। কে? একটা হলো ট্রাম্প, একটা হলো পুতিন, একটা হলো শি জিনপিং, একটা হলো মোদি। বড় দেশ তো। কিন্তু এই 4 জনের ভিতরে আপনাদের কার কাছে, কার ব্যক্তিত্ব, কার পোশাক, তার আচরণ, তাদের পলিসি, তাদের কার্যকলাপ, কথাবার্তা ভালো মনে হয়? জানাবেন। কোন বিশ্ব নেতা, একজন বিশ্ব নেতা যদি আপনি বড় ভাই হন, আপনি কি ছোট ভাইদেরকে উপর জুলুম করবেন? আপনি বড় ভাই না। একজন বড় ভাই মানে বাবার মতো। সাধারণত বাবারা কারো উপরে জুলুম করে না, করা উচিত না। তার দৃষ্টিতে, বাবার দৃষ্টিতে সেই বাবা নয় যে
একজন ভালো, একজন মন্দ, একজন খারাপ, না, এটা করা না। লেখাপড়ায় সবাই হয়তো একরকম মেধাবী না হতে পারে, সেটা ঠিক আছে, চেহারাও তো একরকম হবে না, বাট সবাইকে তো আপনি বাবা হিসাবে, মা হিসাবে সবাইকে সমান দৃষ্টিতেই দেখা উচিত, সবাইকে মানুষ করার জন্য, সবাইকে ভালো করার জন্য চেষ্টা দেওয়া উচিত। অনেক পরিবারে দেখা যায় মা বা বাবা কোনো মেয়েকে ভালোবাসে, বা কোনো ছেলেকে, বড় ছেলেকে বা মেজো ছেলেকে বা সেজো ছেলেকে একটু ইনকাম করে। এটা মায়েদের একটা অজ্ঞতা আমি বলবো, এটা ঠিক না, কোনো বাবার এটা ঠিক না। আমার বাবা এরকম ছিলেন না, আমরা অনেক ভাই বোন ছিলাম, যাই হোক, বাট বহু পরিবারে এটা আছে, এগুলো এডিয়েট, এক কথা আমি বলবো, আই হেট দেম। সন্তান হয়েছে সে পঙ্গু, ওই যে পঙ্গু সন্তানকে তো মানুষ করছে, সে এখন একটা বিশ্বানন্দিত, ওই যে একদম নাই নিচের অংশ, ওই সৌদি আরবে আর কি, জাস্ট ওই যে অলিম্পিকটা কি উদ্বোধন করেছিল, নামটা আমার মনে আসতেছে না এখন, যাই হোক, এরকম বহু সন্তানই আপনার নিজের ওরজাত সন্তান, নিজের গর্ভধার জাত সন্তান, তাকে আপনি কেন ছোট করে দেখবেন, বড় করে দেখবেন, ঠিক না। যাই হোক, সো এই বলতে চাচ্ছিলাম আর কি, যে পৃথিবীর যে 4জন নেতা আছে, এদেরকে আপনার কাকে বেশি ভালো মনে হয় তার চাল চলনে, ব্যক্তিত্বে, ইত্যাদিতে, জানাবেন দেখি কিরকম। আমার তো মনে হয়, আমার কাছে যেটা মনে হয়, পুতিনের ধারে কাছেও কেউ নাই। পুতিনের ধারে বুদ্ধিতে, মেধাতে, মানে ইয়েতে, চারিত্রিক বৈশিষ্ট্যে ওই সবচেয়ে বুদ্ধিমান, আমার কাছে যেটা মনে হয়, আপনাদের কাছে মনে হয়। যাই হোক, এই যে ওদের এরা যতই বিমান টিমান আনুক না কেন, আমি বলছি ইরানের প্রতিটা মানুষই এক একটা প্যাট্রিয়ট মিসাইল, সেটাই দেখার অপেক্ষা আর কি। ওরা সব মেরিন টেরিন নিয়ে আসছে, ওভচর যানটা নিয়ে আসছে আমেরিকা থেকে, ইউরোপ থেকে সব ফাইটার নিয়ে আসতেছে, সবই তো ওরা ইরানের চতুর্পাশে এসে ঘিরে ফেলছে, খার দিক দখল করবে, এটা দখল করবে, পরমাণু কেন্দ্র দখল করবে, সব দখল করে নেবে আর কি ল্যান্ড প্রস্তাবনের জন্য। আর ইরান বলতেছে আসো, আমরা তো রেডি, তোমাদেরকে স্বাগত জানাবো। এই খুব টেন্সে যাচ্ছে, আজকে রাতে হয়তো আক্রমণ শুরু করবে, যেটা শোনা যাচ্ছে আর কি। এই যে ইরানে আমেরিকার সবচেয়ে বড় অস্ত্র উৎপাদন কারখানা হলো ওই যে লকহিড মার্টিন, ওই ফ্যাক্টরি কোম্পানি, ওরা বছরে প্রায় 70-80 বিলিয়ন ডলারের অস্ত্র তৈরি করে, নিজেরাও ইউজ করে, এক্সপোর্টও করে। ইউক্রেনের এই বেটা একটা বলদ, আমি বারবার বলছি, এই বেটার উচিত ছিল না কোনো অবস্থাতেই আর রাশিয়ার সাথে যুদ্ধে যাওয়া। তুই বেটা ন্যাটোর সদস্য হবি, রাশিয়ার নাকের ডগা থেকে, রাশিয়া হলো অ্যান্টি ন্যাটো, তুই সেখানে এটা ফট করে ঠিকানা, এখন তো অনেকখানি জায়গা দখল করে নিচ্ছে, ওটা তো কোনোদিনও উদ্ধার করতে পারবে না। বাংলাদেশে এরকম 2-3 গুণ জায়গা দখল করে নিচ্ছে, সেটাকে উদ্ধার করতে পারবে? ওর সেই শক্তি আছে? ওর ওখানে 500-600 প্যাট্রিয়ট মিসাইল দিয়েছিল, সেগুলো থেকেও এখন ফেরত নিতে চাচ্ছে কিছু ওই মিডল ইস্টে আমেরিকা। দেখা যাক কি হয় আর কিছু। এই লকহিড মার্টিনের এখন আর অস্ত্র উৎপাদন করে সাপ্লাই দিয়ে পারতেছে না। আর একটা মিসাইলের দাম বলছি $4 থেকে $5 মিলিয়ন, আর একটা লঞ্চারের দাম $7 থেকে $15 মিলিয়ন। আর ইরান তো কামিকাজি ড্রোনের দাম একটা $25-30 হাজার। আর মিসাইলের দাম তো কিরকম জানি না। আর ওদের মিসাইল, ওরা তো বলতেছে আমরা এখনো পুরান মডেলের এগুলো ইউজ করতেছি, নতুন মডেল এখনো বের করি না, এবং বাস্তবে দেখা যাচ্ছে যে নিত্য নতুন। কালকে তো দেখছি তেল আবিবকে একেবারে সাটাই দিছে, একদম বসায় দিছে বলতে গেলে আর কি। আর আমি তো বলছি এখন নিচে আসলে নেতানিয়াহুর কোনো, এটা তো শয়তান তো আসলে, মানে দুইটাই শয়তান এখন। এমন ওই যে অ্যাপিস্টিন ফাইল দিয়া ওকে টানতেছে, তুমি আসো, নাইলে আমি সব ফাঁস করে দেব। আর নেতানিয়াহু তো এখন যুদ্ধ বাধাইতে চাচ্ছে, ওর বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। ও চাইছে বহুবার প্রেসিডেন্টের কাছে চাইছে এই মামলা থেকে অব্যাহতি, কিন্তু প্রেসিডেন্ট ও অব্যাহতি দেয় নাই। ও দুর্নীতির বিরুদ্ধে, মানে কত যে ভালো এরা। সো তো সেটা সেও চাচ্ছে যে এই যুদ্ধটায় যদি বৃহত্তর আকারে হয়, তা ওর জন্য সুবিধা আর কি। ওর জন্য সুবিধা মানে কন্টিনিউ করলে তার ওই বিচার আচার এগুলো, তার একটা বিজয় হলে তার একটা বিরাট বড় গৌরব। কিন্তু ইসরায়েলিরা এখন ব্যাপক একেবারে অশান্তিতে আছে, চরম বাংকারের ভিতরে কতদিন থাকতে পারে বাচ্চা কাচ্চা নিয়ে। আর প্রচুর মিসাইলের হচ্ছে ওখানে, ধ্বংসযজ্ঞ হচ্ছে আর কি। ইরান ওই যে হিজবুল্লাহ লেবানন থেকে, সো তারাও দেশেহারা, জবাবদিহি করতে হচ্ছে, মানে একটা জাকা খিচুড়ি অবস্থা। আমি শুধু বলতেছি যে এটা একটা ন্যায় এবং অন্যায় যুদ্ধ, এটার পরিণতিটা কি হয় আমি দেখতে চাচ্ছি।
50 বছর না হোক, 50 দিন চলুক, তো 50 দিনে 50 মাস চলুক, তার 1 মাস তো হয়েই যাচ্ছে। এটা যদি আরো 2-3 মাস কন্টিনিউ করে, 2 মাসও কন্টিনিউ করে, তেলের হাহাকার হয়ে যাবে। মানে চূড়ান্ত একটা বিশ্বের অর্থনীতি লন্ড ভন্ড হয়ে যাবে। এই বাংলাদেশে কতদূর ঠিক থাকবে, কত মানুষ ঘরে বসে থাকবে না, রাস্তায় নামবে, যা পেট্রোল পাম্প আস্ত থাকবে কিনা একটাও, এই সরকার থাকবে কিনা সেটার প্রশ্ন, অস্তিত্বের প্রশ্ন হয়ে দেখা দিতে পারে। সবারই কষ্ট হবে। আমি বলছি যে না, আমি ওইগুলো স্টক করি না, পছন্দ করি না। এটা যদি মরতে হয় মরবো, অসুবিধা নাই কিছু। সো এখন দেখার অপেক্ষা আর কি, যে আসলে কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। সবচেয়ে মজার বিষয় হলো, আমি বলছি, পুতিন হলো সবচেয়ে বুদ্ধিমান। কি করছে জানেন? পুতিনের এই যে 2 সপ্তাহ যুদ্ধ শুরু হওয়ার পর 2 সপ্তাহে 8 বিলিয়ন পেট্রোল গ্যাস এক্সপোর্ট করছে। কারণ ইউরোপের তো একদিনও চলবে না, তো পোয়াবারও এখন। আর রাশিয়া হল পৃথিবীর অর্ধেক, বলতে গেলে একটা 2টা মহাদেশ জুড়ে একটা বিশাল দেশ, প্রচুর সম্পদ। সো মানে একেবারে ফটাফট খুলে দিছে এক্সপোর্ট গ্যাস এবং তেল। 2 সপ্তাহে 14-15 দিনে $8 বিলিয়ন কামাই করে নিছে। এখন তো চলতে আছে, এখন তো আরো দিন দিন বাড়বে। যতই রাশিয়ার স্থিতিশীলতা নষ্ট করার মতন বা চীনের স্থিতিশীলতা নষ্ট করার মতন, আমেরিকা তো অনেক ট্রিলিয়ন, 30-35 ট্রিলিয়ন ডলার ঋণ জনগণের কাছ থেকে টাকা নিচ্ছে ধার। বাংলাদেশ সরকারও তো নেয়, আমাদের টাকা দেয় না, ব্যাংকের টাকা ধর্ণা দিচ্ছে, টাকা দিচ্ছে না। মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংকে জমা দিয়ে লাগছে, 5,000 টাকা দেয়, 10,000 টাকা দেয়। তো এরাও তো সংসদ ভবনের ওখানে গিয়ে ঘেরাও করছে, আরো করবে, স্বাভাবিক কথা। এটা, এই দেশটা তো চোরের খনি, চোরের দেশ, চোর পয়দা করছে এটা। যাই হোক, সো আমি বলছি যে সার কথা এটাই যে সম্ভবত আশা করা যায় ইরানি প্রতিটা মানুষই এক একটা মিসাইল হবে। ওরা মানে মানুষই প্রতিরোধ করে রাস্তায় নামবে, দাঁড়ানো ওই মিসাইলকে ফেস করার জন্য, খালি হাতে লাঠিসোঁটা নিয়ে আর কি। জাস্ট একটা উদাহরণ দিলাম আর কি। ইরান কি ওই মিসাইল বানাচ্ছে না? তারা কি বসে আছে? এবং কতটা দূরদৃষ্টি যে আমাদের কিচ্ছু নাই, বিমান বাহিনী টাহিনী নাই, একেবারে মাটির নিচে 200, 300, 400 ফিট নিচে পরমাণু রিঅ্যাক্টর, তারপরে এখানে ওই যে মিসাইল কারখানা বানাইছে। দেখার অপেক্ষায়। হ্যাঁ, তো জানাবেন ওই 4 জন নেতার ভিতরে কাকে আপনাদের বেশি মার্ক দেবেন। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।